আমরা আজকে শুরু করবো হচ্ছে আচ্ছা, সেকেন্ড পরিমাণ কত পেপারে। বসায়? আমরা হচ্ছে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 শুরু করব, পরিমাণগত রসায়ন। তো এখানে দেখবা ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ম্যাথমেটিক্যাল। তো শুরু করি। পরিমাণগত রসায়ন বলতে বোঝা হচ্ছে, এর আগে অনেক ধরনের আছে। পরিমাণগত রসায়ন বলতে বোঝা এখানে তুমি প্রত্যেকটা জিনিসের পরিমাণ ক্যালকুলেট করবা, কতটুকুর সাথে বিক্রিয়া করে কতটুকু কি তৈরি হবে, মানে তোমার বিক্রিয়কের পরিমাপ কতটুকু থাকবে। আপনি হচ্ছে এটা হাজারি স্যারের বই থেকে করছেন না ভাই? না, এটা হচ্ছে লিঙ্কন স্যারের বই, হাজারি স্যারের চ্যাপ্টারটা নামানো নাই, বাট আমি নেক্সট দিন হচ্ছে হাজারি স্যারের বই থেকে এগুলো আরেকবার রিভিউ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমি হাজারি এটা স্যারের বইটা সুন্দর নামিয়ে বললেন। আজকে যতটুকু জি করবো ভাই। এটা হাজারি স্যারের বইয়ে ওই পার্টগুলো দেখাই দিব, সমস্যা নেই। তো আজকে যেটা আছে এটা দিয়ে শুরু আচ্ছা, করি। তো এখানে মেনলি হচ্ছে আমরা পড়বো, আমরা যে বিক্রিয়াগুলো দেখি ওইটার কোনটার তাহলে সাথে। রেকর্ডিংটা একটু অন করে নিয়ে। হ্যাঁ, রেকর্ডিং অন করছি। ওইটার কোনটার সাথে কতটুকু বিক্রিয়া করবে এগুলা নিয়ে হচ্ছে মেনলি এই চ্যাপ্টারটা। সো দেখি শুরুতে কি আছে। শুরুতে হচ্ছে গ্রাম, আণবিক ভর, মোল, গ্যাসের মোলার আয়তন। এখানে হচ্ছে মানে বেসিক আইডিয়া দিছে এগুলোর ব্যাপারে। তো আমরা হচ্ছে মোলের ব্যাপারে জানি, এগুলো হালকা পাতলা দেখছো, পুরাপুরি ভাবে হয়তো বা দেখো নাই। গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর বলতে কি বোঝায়, মোল বলতে কি বোঝায়, মোলার আয়তন বলতে কি বোঝায়, এই জিনিসগুলা নিয়ে এখানে মেনলি আইডিয়াটা দিছে। তো দেখো, গ্রাম আণবিক ভর কোনো মৌল বা মৌলিক বা যৌগিক পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম পারমাণবিক বা গ্রাম আণবিক ভর বা এক মোল বলা হয়। সো মোল আর গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর মেইনলি একই জিনিস। পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর ক্ষেত্রে বা মৌলের ক্ষেত্রে, আর যৌগের ক্ষেত্রে হয় হচ্ছে আণবিক, কারণ তখন অণু কাজ করে, আর মৌলের ক্ষেত্রে এটা পরমাণু হিসেবে কাজ করে। সেখানে বলছে কোন মৌল, বলছে কোন মৌলিক বা যৌগিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভর কে যদি তুমি গ্রামে প্রকাশ করো, তখন ওইটাকে বলবে ওই মৌলের পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর অথবা এক মোল। তো এটা হলো মেনলি সংখ্যা। সেখানে দেখো, অ্যাভোগাড্রো সংখ্যার ব্যাপারে একটা জিনিস বলছে যে অ্যাভোগাড্রো প্রমাণ করছিল যে এক মোল ভরে নির্দিষ্ট সংখ্যক অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন থাকবে এবং এই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। সো মোলের ব্যাপারে প্রথমে বলছে যে মোলটা কি আসলে, দেন অ্যাভোগাড্রো যেটা বলছিল সেটাকে নিয়ে আসছে যে যদি কোনো কিছু তোমাকে কোনো পরমাণু বা কোনো যৌগের যদি এক মোল পরিমাণ দেওয়া হয়, তুমি বলতে পারবা ওইটুকুর মধ্যে কতটুকু অণু আছে অথবা কতটুকু পরমাণু আছে। তোমাকে যদি এক মোল আয়ন দেওয়া হয়, তুমি বলতে পারবা ওখানে কতটুকু আয়ন আছে। আবার ইলেকট্রনও বলতে পারবা, মানে তুমি এগুলোর ব্যাপারে বলতে পারবা। and ওই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আমরা জানি ওটাকে এনে দিয়ে প্রকাশ করে, and এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। সো আমাকে যদি কোনো মৌলের বা কোনো মৌলিক পদার্থের যদি এক মোল পরিমাণ দেয়, আমি বলতে পারবো ওখানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু আছে। মানে এই এতগুলা পরমাণু টোটাল ভরকে আমি বলতেছি ওই ওই মৌলটার হচ্ছে গ্রাম পারমাণবিক ভর অথবা এক মোল। তো এটাই মেনলি এখানে বুঝাইতে চাচ্ছে। তো দেখো, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। এর অর্থ হচ্ছে অক্সিজেনের এতটি অণুর ভর হচ্ছে 32। তো আণবিক ভর বলতে আমরা যেটা বুঝলাম যে অক্সিজেনের একটা রিয়া হচ্ছে 16, দুইটা রিয়া হচ্ছে 32। তো এর আণবিক ভর 32। সংজ্ঞা থেকে আমি বুঝতেছি এটা অক্সিজেনের এক মোল পরিমাণ। তো আমরা ওভারঅলি বলতে পারি অক্সিজেনের 6.023 ইন্টু 10⁻23 এতগুলা অণু একসাথে যদি তুমি ওয়েট করো, তখন ওইটার ভর হবে 32 গ্রাম, যেটাকে আমি এক মোল বলি। তো এটা এখানে বুঝাইতে যাচ্ছে। দেন মোলার আয়তন, দেখো কোনো পদার্থের গ্রাম আণবিক ভর বা এক মোল পরিমাণ নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে যে আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। এতক্ষণ ভরে ছিল, এখন আয়তনে আসছে। যে তুমি যদি কোনো পদার্থের, এটা হোক মৌলিক পদার্থ অথবা হোক যৌগিক পদার্থ, তুমি যদি এটার এক মোল পরিমাণকে নাও একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট চাপে, সে একটা আয়তন দখল করবে। ওই আয়তনটাকে বলতেছে মোলার আয়তন, ওইটার মোলার আয়তন। তো
এই মোলার আয়তনটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে আবার হচ্ছে চেঞ্জ হয় না, গ্যাসের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট থাকে। তো দেখো এখানে বলছে এই মোলার আয়তনটা পদার্থের অবস্থা, তাপমাত্রা এবং চাপের উপর নির্ভরশীল। প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় এত। সো এখানে দেখো বলছে তুমি যে কোনো গ্যাস নাও, সেটা অক্সিজেন হোক, কার্বন ডাই অক্সাইড হোক, ইভেন পানীয় গ্যাসীয় অবস্থায় থাকে ওইটাও হোক, তুমি যে কোনো ধরনের গ্যাস নাও, সেটা যদি তুমি প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপি বা এসটিপি তে যদি রাখো, এটার 1 মোল পরিমাণ যে আয়তন দখল করবে সেটা হচ্ছে 22.4 ডিএম কিউব বা লিটার, ডিএম কিউব বা লিটার সেন্ট। সো আমি যদি 1 মোল পরিমাণ অক্সিজেন নিই, ওটা কি 32 গ্রাম অক্সিজেন হবে বা 1 মোল অক্সিজেন হবে, এটার আয়তন 22.4। আবার এসএটিপি তে যদি তুমি নাও, এটা হচ্ছে এসটিপি তে, তুমি যদি এসএটিপি তে নাও এটা হবে 24.789। সো 1 মোল গ্যাসের আয়তন, যে কোনো 1 মোল গ্যাসের আয়তন যদি তুমি এসটিপি তে নাও, সেটা হবে হচ্ছে 22.4, এন্ড তুমি যদি এসএটিপি তে নাও সেটা হবে 24 এত লিটার। এটা প্রত্যেকটা গ্যাসের জন্যই হবে। অনেক সময় দেখা যাবে তোমাকে ম্যাথের মধ্যে এটা বলে দিবে না, তোমাকে কন্ডিশনটা জাস্ট দিয়ে দিবে, তখন তোমাকে তোমাকে বলে দিবে এটা এসটিপি তে আছে অথবা এসএটিপি তে আছে, তখন তোমাকে ধরে নিতে হবে যে আয়তনটা হচ্ছে 22.4 অথবা 24.8। সেখানে দেখো বলছে, বলো জি ভাইয়া। কিছু, কিছু বললা? না ভাই, না ভাই। ওকে, দেন এখানে কিছু কনভার্সন দেখাইছে যেগুলো আমরা জানি। 1 প্যাসকেল ইজ ইকুয়ালস টু 1 নিউটন পার মিটার স্কয়ার, কারণ প্যাসকেল হচ্ছে প্রেসারের ইউনিট, প্রেসার ইউনিট। আর নিউটন মানে কি, প্রেসার মানে কি ফোর্স বাই এরিয়া, সো নিউটন পার মিটার স্কয়ার। দেখো আমরা আগে দেখছি 1 এটিএম ইজ ইকুয়ালস টু 760 মিলিমিটার এইচজি, 101.325 কিলো প্যাসকেল। 101.325 কিলো প্যাসকেল। প্যাসকেলে নিলে পয়েন্ট আর থাকবে না। দেন তোমার এইটা ইম্পর্টেন্ট, 1 ডিএম কিউব ইজ ইকুয়ালস টু 1 লিটার ইজ ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়ালস টু 1000 মিলিলিটার। তারপরে দেখো আরো কিছু ইনফরমেশন দিছে, যেমন এসএটিপি, এসএটিপি মানে কি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এসএটিপি তে টেম্পারেচার কত ডিগ্রি হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এসএটিপি তে হচ্ছে 25, আর এসটিপি তে হচ্ছে 0, প্রমাণ তাপমাত্রা। দেখো এসটিপি তে প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি বোঝায়, আর এসএটিপি আর হচ্ছে প্রেসার হচ্ছে এত, আর এসএটিপি তে প্রেসার হচ্ছে 100, দুইটাই দিয়ে দিছে। তো আমার যখন বলা থাকবে এসটিপি, তখন আমাকে 0 ডিগ্রি টেম্পারেচার ইউজ করতে হবে টি, আর প্রেসার ইউজ করতে হবে এইটা। যদি বলা থাকে এসএটিপি, আমার টি এইটা, টি এইটা, সাথে আমার তো আয়তনও দেওয়া আছে, তো এগুলো ইনফরমেশন আমাকে ইউজ করতে হবে। দেন দেখো আরেকটা বলছে এনটিপি, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এত 1 এটিএম কে বোঝায়, এটা বলে দিছে। তো 3 ধরনের টোটাল, একটা এসএটিপি, একটা এসটিপি, একটা এনটিপি, 3 ধরনের কন্ডিশন বলেছে। তো এগুলো অনেক সময় সংজ্ঞা হিসেবে আসে যে এনটিপি বলতে কি বুঝো। যেমন এনটিপি বলতে বুঝাইতে তোমাকে বলতে হবে যে এনটিপি এর মানেটা হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, যেটা দিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 এটিএম চাপকে বোঝায়, এই দুটার কম্বিনেশন। সো দেখো এখন হচ্ছে আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল টার্মে যাচ্ছে, বাট এগুলো এখানে ফর্মুলা হিসেবে দেখাইছে, এত ফর্মুলা হিসেবে না দেখলেও হয়, এটা তুমি নর্মালি ঐকিক নিয়মের মতো করে চিন্তা করলেও তুমি এগুলো সলভ করতে পারবে। তো দেখো এখানে বলছে 6.023 এতটি অণুর ভর ইজ ইকুয়ালস টু 1 গ্রাম আণবিক ভর বা 1 মোল। দেখো এটা কি বলছে, অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর ইজ ইকুয়ালস টু 1 গ্রাম আণবিক ভর, যেটাকে আমরা 1 মোলও বলি, অথবা এটা যদি গ্যাস হয় ওইটার আয়তন কত হবে, আমি ওইটাকে বলতে পারবো 22 এত লিটার। সবগুলো কিন্তু একই পরিমাণ, এতগুলা অণুর ভর, এত মানে চারটাই কিন্তু সেম জিনিস। পরিমাণগত ভাবে চিন্তা করো, পরিমাণগত ভাবে চিন্তা করো, তুমি যদি এতগুলা অণুর ভর, এতগুলো অণু নাও, জি। সেটাই হবে কি ওই ওই ইয়াটার 1 আণবিক ভর, 1 গ্রাম আণবিক ভর, সেটাই হবে 1 মোল, বা সেটাই হবে কি ওই 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 পদার্থটার 22.4 লিটারের মানে ধরো তুমি একটা পদার্থ আছে এ, ওইটার 22.4 লিটার পরিমাণ নিলা, আবার ওইটারই ধরো 1 মোল নিলা, ওইটারই 1 গ্রাম এত নিলা, ওইটারই এতগুলা অণু নিলা।
সবগুলো তো আর কি সবগুলো সেমই, সো পরিমাণগত ভাবে এটা ইজ ইকুয়ালস টু এটা ইজ ইকুয়ালস টু এটা ইজ ইকুয়ালস টু এটা, এটা বুঝাইতে যাচ্ছে। সেম ভাবে পরমাণুর ক্ষেত্রে এতগুলা পরমাণুর ভর, গ্রাম পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু, জিনিসটাকে বুঝাইতেছে যে সবগুলা আসলে পরিমাণগত ভাবে একই জিনিসকে নির্দেশ করে, এগুলো আমরা পরে ইউজ করবো। তো এখানে দেখো কি বলছে, এটা যদি একটু এক্সপ্লেন করি। দেখো, যদি তোমাকে বলে কোনো কিছুর একটা অণুর ভর বের করতে, ধরো তোমাকে বলছে অক্সিজেনের আহ কিভাবে বলবো এটা, একটা অণুর ভর বের করতে বলছে, তাই সাপোজ। তো অক্সিজেনের আমরা জানি কি 6.023 ইন্টু 10⁻23, এতগুলার ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে একটার কত, 32 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23, এটা না ঐকিক নিয়ম। অ্যাভোগাড্রো সংখ্যকের ভর হচ্ছে 1 মোলের যেটা ভর, তাহলে একটার ভর কত, এত। বুঝছো কি বলছি? দেখো আমার জি ভাই। এখানে কিসের 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 তুলনা করতেছে, আমাকে বলছে একটা অণুর ভর বের করতে, মানে কি আমার এইটুকু লাগতেছে। আমি জানি কি 1 মোলের ভরটা জানি, না ধরো আমি 1 মোলের ভরটা জানি, সো আমার জাস্ট এইটুকু ইউজ করলেই হচ্ছে, এইটুকু আমার কাজে লাগতেছে না এখন। তো আমি লিখবো এতগুলা ইয়া ইজ ইকুয়ালস টু 1 গ্রামের ভর মানে 32 গ্রাম, তাহলে একটার ভর কত, 32 ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। আমাকে যদি বলতো একটার আয়তন কত, তখন আমি কি এইটুকু নিতাম না, তখন আমি কি করতাম, আমাকে যদি বলতো একটা অণুর আয়তন কত, তখন আমি যেটা করতাম, অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর ইজ ইকুয়ালস টু 22.4, তাহলে একটার কত 22.4 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। বুঝতে পারছো কি বলতেছে চাচ্ছি? জি ভাই। যখন যেটা লাগতেছে, আমাকে যদি একটা অণুর ভর বের করতে বলতেছে তখন আমি এটার সাথে ভরের তুলনা করতেছি, আমাকে একটা অণুর আয়তন বের করতে বলতেছে তখন আমি এটার সাথে আয়তন নিচ্ছি। আমাকে যদি একদম। আমাকে এভাবে চেঞ্জ করে করে বলবে, আমাকে যেটা বলবে ওই অনুযায়ী আমি এই সমতাগুলো ইউজ করব, কোনটার সাথে কাকে নিতে হবে এটা জাস্ট আমাকে বুঝতে হবে। তো দেখো একটা অণুর ভর মানে কি, 1 মোলের ভর, এই যে 1 মোলের ভর ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। একটা পরমাণুর ভর 1 মোলের ভর ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। বলছে 1 গ্রাম গ্যাসের আয়তন কত, দেখো কি বলছে, 1 গ্রাম গ্যাসের আয়তন কত, একটি আয়তন বলে না কিন্তু, তোমাকে যদি একটি আয়তনের বলতো তাহলে তুমি কি করতা, 22.4 ডিভাইড বাই অ্যাভোগাড্রো করলে একটার একটা মানে একটা একটা ভর কি বলে একটা অণুর ইয়া পাইতা, আয়তন পাইতা। কিন্তু তোমার কাছে একটা অণুর চাইনি, তোমার কাছে চাইছে 1 গ্রামের, তাহলে কার সাথে কার তুলনা হবে, গ্রামের সাথে আয়তনের তুলনা হবে। মানে তুমি লিখবা 32 গ্রাম অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন ইজ ইকুয়ালস টু 22.4 লিটার, তাহলে 1 গ্রাম ইজ ইকুয়ালস টু 22.4 ডিভাইড বাই 32। বুঝছো কি বলছি? জি ভাই। গ্রামের সাথে লিটার তুলনা হচ্ছে, তোমাকে কি গ্রামটাই নিয়ে আসতে হবে, সো 1 মোলের গ্রাম যেটা 32 অক্সিজেনের, ওইটার আয়তন এত, তাই না, আমার একটা 1 গ্রামের কত হবে এত। দেখো একটির বলছে তখন অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে, কারণ বলছে 1 লিটারে অণুর সংখ্যা কত। দেখো 1 লিটারে কয়টা অণু আছে এটা বের করতে বলছে। আমরা জানি 22.4 লিটারে থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 1 লিটারে থাকবে কত, অ্যাভোগাড্রো সংখ্যক ডিভাইড বাই 22.4। বুঝতে পারছো ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে? জি ভাই। আর একটু ক্লিয়ার হবে যখন আস্তে আস্তে সামনে আরো করবা। মেনলি এইখানে যেটা দেখতেছো এটাকে ইউজ করে আমি ক্যালকুলেশন গুলো আগাইতেছি, তোকে জাস্ট বুঝতে হবে কোনটার সাথে কে আসতেছে, দেন ঐকিক নিয়ম করলে তোমার অঙ্কগুলো আগাবে। তো দেখো এখানে কি বলছে, বলছে এসটিপি তে অক্সিজেন গ্যাসের একটি অণুর আয়তন কত। দেখো প্রথমত বলছে অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস বলতে আমরা কি বুঝি, O2 কে বুঝি, রাইট? জি ভাই। তো দেখো এসটিপি বলে দিছে, এসটিপি তে আয়তন কত হয়, 1 মোলের আয়তন হয় 22.4 লিটার। অক্সিজেনের ভর কত, 1 মোলের ভর 32 গ্রাম, রাইট? তাইলে আমাকে বলছে একটা অণুর আয়তন কত, আমার ভর এখানে লাগতেছে না, আয়তনের তুলনা হচ্ছে, তো আমার ভরটা লাগতেছে না, আমি লিখবো না। তো আমি জানি 1 মোল, 1 মোল অথবা অ্যাভোগাড্রো সংখ্যক এত সংখ্যক, আমি যদি লিখি
6.023 ইন্টু 10⁻23। এতটুকু পরমাণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব একটি পরমাণুর আয়তন হচ্ছে 22.4 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। ভাগ করে যেটা পাবো সেটাই আসবে। একটু আগে দেখছি ইউনিট হবে কিসে, লিটারে। ওইটাই করছে। দেন পরের প্রশ্ন দেখো। প্রশ্ন এটা একদম ইজি প্রশ্ন, পরেরগুলো একটু পেঁচাবে। দেখো বলছে পৃথিবীর প্রতিটি মানুষকে যদি 100টি অণু করে চিনি দেওয়া হয় তাহলে কত গ্রাম চিনি লাগবে? দেখো পৃথিবীর জনসংখ্যা দিয়ে দিছে, সবাইকে 100টা করে দিছে, তাহলে টোটাল কয়টা দিছে বের করতে পারবো? জি ভাইয়া। দেন হচ্ছে দেখো বলছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে 100টি করে অণু প্রতিটি মানুষকে 100টি করে অণু চিনি দিছে, পৃথিবীর জনসংখ্যা দিয়ে দিছে। তাহলে টোটাল কতটুকু হচ্ছে চিনি দিছে এটা আমি জানি, তাই না? এখন আমাকে বলছে গ্রামে কত হবে, তাহলে আমি কি জানি? আমি জানি অ্যাকচুয়ালি সংখ্যাটা এতগুলা চিনি লাগতেছে। দেখো আমি যদি কাউন্টটা হিসাব করি, একজনকে দেওয়া হয় 100টা, তাইলে 3 ইন্টু 10⁻10 জনকে দেওয়া হয় 3 ইন্টু 10⁻12টা, তাইলে এইটা হচ্ছে মেনলি আমার চিনির সংখ্যা, তাই না? জি এটা হচ্ছে আমার চিনির সংখ্যা। এখন দেখো বলছে এই এতগুলো চিনির ওজন কত, তাইলে আমি কি জানি? আমার কাছে যে ইনফরমেশন আছে অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.023 ইন্টু 10⁻23, এতগুলা চিনির অণুর ভর, চিনির যেটা মোলার ভর সেটা 1 মোলের পরিমাণ, কারণ এটাই তো 1 মোল। তাহলে আমার চিনির মোলার ভরটা লাগবে, যেটা এখানে বের করছে চিনির আণবিক ভর। তাহলে চিনি মানে হচ্ছে C12 H22 ও 11, সবগুলা ভর বের করছে, এটার আণবিক ভর 342। তাইলে আমি জানি অ্যাভোগাড্রো সংখ্যকের ভর হচ্ছে 342 গ্রাম। তাহলে একটার ভর হচ্ছে 342 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, তাহলে 3 ইন্টু 10⁻12 এর ভর হচ্ছে এই 342 ইন্টু 3 ইন্টু 10⁻12 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23, যেটা বলবো সেটা। বুঝছো কি করছি? জি ভাইয়া। আমাকে বলছিল প্রত্যেক মানুষকে 100টা করে অণু দিছে, টোটাল জনসংখ্যা দেওয়া ছিল, তাহলে আমি দুইটা গুণ করলাম যখন, তখন আমি পাইলাম টোটাল কতগুলা চিনির অণু আছে। তো এটা হলো অণুর সংখ্যা। এখন আমাকে বলছে ভর, তাহলে আমার কি সংখ্যার সাথে ভরের তুলনা হচ্ছে, তাইলে আমার সংখ্যাটা তো হচ্ছে আমি যেটা জানি অ্যাভোগাড্রো সংখ্যক, আর ভর যেটা এটা সংখ্যা। হচ্ছে আণবিক ভর, তাইলে আমি এই তুলনা থেকে মেনলি বের করতে পারবো এতগুলার ভর কত। এটা করলে বের হয়ে আসবে। দেন দেখো পরেরটাতে কি বলছে, হিমোগ্লোবিনে হিমোগ্লোবিনে 0.335% লোহা থাকে। বলছে লোহার পারমাণবিক ভর হচ্ছে 56, হিমোগ্লোবিনের আণবিক ভর হচ্ছে এত। বলছে হিমোগ্লোবিনের একটি অণুতে এফি এর সংখ্যা কত, এটা বের করো। বলছে হিমোগ্লোবিনের একটা অণুতে এফি কতগুলা থাকে, সংখ্যাটা বের করতে বলছে, কতগুলা এফি থাকে এটা বের করতে বলছে। তো এটা কিভাবে বের করবা? বলো জি ভাইয়া। এটা এটা কিভাবে এখানে বের বলছে করবো? হচ্ছে, এখানে সংখ্যা কথা বলছে, সেক্ষেত্রে প্রথমে তাহলে বুঝো কি বলছে। বলছে উম, হিমোগ্লোবিনে 0.335% ফেরাস আছে। এফি এর পরিমাণ দিলে। পারমাণবিক ভর হচ্ছে 56, হিমোগ্লোবিনের আণবিক ভর হচ্ছে
1.67 ইন্টু 10⁴ দুইটাই গ্রামে আছে, এটাও গ্রামে জি, এটাও গ্রামে। দেন এটাও বলছে গ্রামে। হিমোগ্লোবিনের যদি একটা অণু নাও, এই একটা অণুতে এফি এর সংখ্যা কত, মানে কতগুলা এফি থাকবে। আমি জানি না হিমোগ্লোবিনের সংকেত কি, আমাকে এখন বের করতে হবে এফি কয়টা থাকবে। আচ্ছা, এটা কিভাবে বের করবো দেখো। সো এক্ষেত্রে আমাকে সংখ্যা বলছে, আর দেখো হিমোগ্লোবিনে এত পার্সেন্ট এফি আছে। জি, আমি যদি চিন্তা করি যে পার্সেন্ট মানে কি, 100টা হিমোগ্লোবিন শতকরা যদি নিই, ওটার 100টা হিমোগ্লোবিনের মধ্যে হ্যাঁ এতগুলো পরিমাণ আছে। হ্যাঁ আমার 0. আমি যদি 100 গ্রাম মানে গ্রামেই তুলনা করি, যে আমার কাছে গ্রাম চাচ্ছে, আমি যদি 100 গ্রাম হিমোগ্লোবিন নিই, আমার কাছে এত গ্রাম লোহা থাকবে। হিমোগ্লোবিন রয়েছে। হিমোগ্লোবিন আমার কাছে আছে কতটুকু, আমাকে ইনফরমেশন দিছে হিমোগ্লোবিনের 1 মোল হচ্ছে এতটুকু, এটা তো 1 মোল, কারণ বলে দিছে আণবিক ভর। জি, তাই আমি আণবিক ভরে কতটুকু থাকে এটা বের করি। তাহলে হিমোগ্লোবিনের আণবিক ভর 1. আচ্ছা, আগে হবে একে এত, 100তে হচ্ছে 0.335 ডিভাইড বাই 100। তাইলে আণবিক ভর 1.67 ইন্টু 10⁴ এ জিরো পরে পয়েন্ট এত। থ্রি থ্রি ফাইভ ইন্টু 1.67 ইন্টু 10⁴ ডিভাইড বাই 100। তাহলে আমি যেটা পাবো, জি, এটা হচ্ছে আমার 1 মোল হিমোগ্লোবিনে কতটুকু লোহা থাকে ওইটার পরিমাণ। জি, তাহলে 1 মোল হিমোগ্লোবিনে কত গ্রাম লোহা থাকে এটা আমি বের করছি, কিন্তু আমাকে চাইছে হচ্ছে সংখ্যা। কতটি? দেখো এখানে গ্রাম আসছে এত, আমার কাছে তো চাইছে সংখ্যা। সংখ্যাটা কিভাবে বের করব, এখানে দেখো সিম্পল কাজ গ্রাম, করছে, ভর সিম্পল আর কাজ এই সংখ্যার এই হুম, সংখ্যাটা কিভাবে বের করছে, পরমাণুর সংখ্যা চাইছে, কিন্তু কতগুলা পরমাণু আছে। পারমাণবিক ভর দ্বারা ভাগ দিয়ে। পারমাণবিক ভর দিয়ে ভাগ দিছে। দেখো দিয়ে পাইছে একটা ছিল, প্রায় কারণ একটা। 55.95 আর 56 দুইটা সেম। দেখো পরের এই প্রশ্নগুলো যদি দেখো আস্তে আস্তে ইয়া করতে পারবা। 1 কেজি বিশুদ্ধ পানিতে অণুর সংখ্যা কত। দেখো, পানি, পানি মানে কি, H2O। 1 কেজি দিয়ে দিছে মানে ভর দিছে, H2O এর ভর কত, 18 গ্রাম। অণুর সংখ্যা চাইছে, তাহলে আমি জানি 18 গ্রামে অণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। 1 গ্রামে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 18। তাইলে 1 কেজিটা কত, 1 কেজি মানে 1000 গ্রাম। তাইলে 1000 গ্রামে আসবে হচ্ছে ইন্টু 1000, এভাবে বের হবে। জি, দেন দেখো একটার ইলেকট্রন বিন্যাস দিছে, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস এত, মৌলটির এত গ্রামে কতটা ইলেকট্রন আছে। তাহলে দেখো একটা মৌল দিছে, মৌলটার এত গ্রামে কতগুলা ইলেকট্রন আছে এটা বের করতে বলছে। তো দেখি আমার মৌলটা কি, আমার গ্রাম দিয়ে এইটা দিছে যেহেতু, মৌলটা দেখো মৌলটি কি, ওয়ান এস তো টু টু এস টু ক্লোরিন টু এটা। বলো। এটা ক্লোরিন। দেখি 1 2 3 4 5, হ্যাঁ ক্লোরিন 17। জি, এটা হচ্ছে ক্লোরিন, কতটা ইলেকট্রন আছে এটা বের করতে বলছে। তো আমরা জানি ক্লোরিন মানে কি, ইয়া কত, পারমাণবিক সংখ্যা 17, পারমাণবিক ভর হচ্ছে 35 না হুম, সিএল 35.5। 35.5। 35.5। তো 35.5 এটা আমার কি এতগুলাতে কতগুলা থাকে, 35.5 এ থাকে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যক ইলেকট্রন। অ্যাভোগাড্রো সংখ্যক। তাইলে এত গ্রামে কতগুলা থাকবে, একটাতে থাকে এত ডিভাইড বাই 35 এত, এতগুলাতে থাকে এত ইন্টু এত। বের হবে হবে। জি, জি, জি। ক্যালকুলেটর টিপো দেখো আসে কিনা। 1 গ্রামে থাকে হচ্ছে, আচ্ছা 35.5 গ্রামে থাকে এবং 6.023 10⁻23 ডিভাইডেড বাই 35.5 ইন্টু
দিছে হচ্ছে 6.24078 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 23। পড়ি আরেকবার দাঁড়াও। একটি ইলেকট্রনের একটি মোলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এত, তাহলে হচ্ছে 6.2 to 10 to the power divided আচ্ছা, এটাকে এভাবে চিন্তা করো, মানে এটাকে একটু এভাবে চিন্তা করো। দেখো, আমাকে দিছে হচ্ছে এতটুকু না, এটাকে যদি আমি 6.024 078 into 10 to the power 6.24078 into 10 to the power minus 23, এটাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যক দিয়ে ভাগ দিই, এত গ্রাম আছে, আচ্ছা, গ্রামে আছে, ঠিক আছে। যদি এটাকে এটা তো ঝামেলা আছে, সেটাকে সাইডে রাখো। পরেরটা দেখো, এসটিপিতে এসটিপিতে এটাই তো অক্সিজেন প্রবলেম। অণুর আয়তন, এটা আমি দেখতেছি। এসটিপিতে এত অণুর আয়তন কত লিটার? দেখো, অক্সিজেন একটি অণুর একটি আয়তন কত অক্সিজেন লিটার? অণুর আয়তন চাইছে, মানে অ্যাভোগাড্রো সংখ্যার সাথে 22.4 লিটারের তুলনা হবে। জি। দেন এখানে বলছে KClO3 থেকে এত গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম বিক্রিয়কের প্রয়োজন হবে। তো KClO3 কে প্রথমে ভাঙতে হবে। KClO3 ভেঙে কি তৈরি হয়? তো KClO3 এর বিক্রিয়া, আমার যতটুকু খেয়াল আছে, KClO3 কে ভাঙলে KClO আর একটা অক্সিজেন তৈরি হয়। তো এখান থেকে তোমাকে বিক্রিয়কটা বের করতে হবে। কিভাবে বের করবা? এটা বের করবো হচ্ছে, এইটার আণবিক ভর তুমি জানো, এইটার আণবিক ভর হচ্ছে 32। তো এবার তোমাকে বলছে এত গ্রাম অক্সিজেন উৎপাদন করতে কত গ্রাম বিক্রিয়কের প্রয়োজন। তো আমি যদি আণবিক ভরের তুলনা করি, দেখো আমার প্রথমে তো একটা বিক্রিয়া, আমি যদি প্রত্যেকটারই দেখো সমান 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 কি বলে সমতা যদি করি, সমতা করে আমাকে বিক্রিয়াটা প্রথমে কমপ্লিট করতে হবে, সমতা করতে হবে মাস্ট। তো সমতা করার পর আমি দেখতেছি এখানে 1 মোল অক্সিজেন লাগতেছে, যেটা রিয়া হলো 32। সেম ভাবে এই এইটার ভর আর এইটার ভর আমি বের করতে পারবো। পটাশিয়ামের ভর কত? পটাশিয়ামের ভর কত? পটাশিয়াম হুম, হচ্ছে দেখে বলো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম 24 যত সম্ভব। পর্যায় সারণী দেখে বলো। জিমে দেখতেছি। বের করতেছি আমি। 24 দিয়ে আমি একটা করি কত।
সো আমি হচ্ছে ভরগুলা ক্যালকুলেট করলাম, দেন আমি দেখতেছি আমার কাছে চাইছে KClO3 আর অক্সিজেনের তুলনা করছে। So আমার জাস্ট এইটুকুর ভর আর এইটুকুর ভর দিলেই হবে। So আমি দেখতেছি 32 গ্রাম অক্সিজেন তৈরি হয় 107.5 গ্রাম KClO3 থেকে। 1 গ্রাম অক্সিজেন তৈরি হয় এত ডিভাইড বাই 32 থেকে, অতএব 0। 39। হুম, ওকে 39টা। পটাশিয়াম ক্যালসিয়াম 39। ওকে ওকে, তাহলে ক্যালকুলেশন চেঞ্জ করি, তাহলে হচ্ছে 39, এটা হবে 122 এরকম কিছু একটা হবে। তো আমার কাছে দেখো কি চাইছে, আমার কাছে বলছে এই বিক্রিয়কটা থেকে এতটুকু অক্সিজেন করতে হইলে কতটুকু বিক্রিয়ক লাগবে। তাহলে আমার তুলনা হবে জাস্ট এইটা আর অক্সিজেনের মধ্যে। তাহলে আমি জানি বিক্রিয়া থেকে আমি জানি 32 গ্রাম অক্সিজেন করতে লাগে হচ্ছে 122.5 গ্রাম KClO3। 1 গ্রাম অক্সিজেন করতে লাগে এত ডিভাইড বাই 32, অথবা 0.07 গ্রাম অক্সিজেন যেটা আমার তৈরি হয়েছে এতটুকু তৈরি করতে লাগবে এত ডিভাইড বাই 32 ইন্টু 0.07 গ্রাম। ওই নিয়ম বুঝছো কিভাবে করছে? তুমি হচ্ছে ওই কি ভরগুলা নিয়মে? মিলাই নিবা, ভরগুলা মিলাই অ্যান্সার মিলাবা, প্রত্যেকটা করবা। কারণ তুমি যদি এগুলা না করো তাহলে হচ্ছে এই মানে এই পার্টটুকু ক্লিয়ার হবে না। তো এগুলা করে দেখবা, ক্যালকুলেট করে মিলাবা। বেশি লেখার দরকার নেই, তুমি তোমার মতো করে লিখবা, বাট ক্যালকুলেট করে দেখবা। দেন দেখো বলছে প্রমাণ অবস্থায় 10 লিটার মিথেন গ্যাস থেকে, মিথেন গ্যাস মানে CH4, মিথেন গ্যাসের অণুর সংখ্যা 10 লিটারে, তাইলে এখানে আয়তনের সাথে অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা জানি যেহেতু গ্যাস 22.4 এর আয়তন 4 লিটারে থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 10 লিটারে থাকে কত? অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই 22.4 ইন্টু 10, জি, তাই না? ওই কি নিয়ম করছি? জি, ঠিক আছে। আসে হচ্ছে 2.6 সামথিং, 2.688, এই যে এটা আসে। অ্যান্সার মিলাবা, খালি অ্যান্সার মিলাবা। আমি এগুলো মুছে আচ্ছা, দিচ্ছি, ক্লিয়ার হবে, ভিজি হয়ে যাচ্ছে। ওকে, দেন দেখো বলছে 18 গ্রাম গ্লুকোজে কতগুলো কার্বন থাকে। দেখো গ্লুকোজে কার্বন কতগুলা কার্বন থাকে। গ্লুকোজ মানে কি? গ্লুকোজের সংকেত আমি জানি, সংকেত কি? এই, এটা গ্লুকোজের সংকেত। তাহলে এত বলছে 18 গ্রাম গ্লুকোজে কতগুলো কার্বন থাকে, কার্বন পরমাণু থাকবে, কতগুলো কার্বন পরমাণু থাকে, এটা বের করতে বল। পরিমাণে থাকে। কিভাবে বের করবা? গ্লুকোজের ভর কত? 12 ইন্টু 6 যোগ 12 যোগ 16 ইন্টু 6, 180। তাহলে 180, দেখো বলছে 18 গ্রাম গ্লুকোজে কতগুলো কার্বন পরমাণু থাকবে, ভালো কতগুলো ইনপুট কার্বন পরমাণু চাই। আছে, এটা বের করতে বলছে। কিভাবে বের তো করবা? 180 হচ্ছে গ্লুকোজের হুম, ভর। কার্বন একশো পরমাণু আশি সংখ্যা কিভাবে গ্রামে বের করবা? কার্বন পরমাণু কিভাবে বের করবা? এখানে হুম, কেমনে বের করবো ভাই, বুঝতেছি না তো। হুম, চিন্তা করো।
কার্বন পরমাণু চাইছে না, এখানে হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজে কতগুলা কার্বন পরমাণু আছে? 18 গ্রাম গ্লুকোজ, গ্লুকোজ নিছি, দেন বলছি কতগুলা কার্বন পরমাণু আছে। 18 গ্রাম গ্লুকোজে দেখো, এভাবে যদি চিন্তা করি, 180 গ্রাম গ্লুকোজে কতটুকু কার্বন থাকে? দেখো, এখানে আসো, 100, আমার এইটার ভর তো 180, এখানে কার্বন আছে কয়টা? 6টা, মানে 12 ইন্টু 6, 72 গ্রাম। 180 গ্রাম গ্লুকোজে 72 গ্রাম কার্বন থাকে। তাহলে 1 গ্রাম গ্লুকোজে 180 ডিভাইড বাই 72, তাহলে 18 গ্রাম গ্লুকোজে কতটুকু থাকবে? 45 গ্রাম কার্বন থাকবে। মিলাও তো, হিসাব মিলাও। 180 গ্রাম গ্লুকোজে 72 গ্রাম কার্বন থাকে, তাইলে 18 গ্রাম গ্লুকোজে কতগুলো কার্বন থাকবে? 45 গ্রাম। আসে 45 গ্রাম। এখন দেখো, কার্বন আমার মোট আছে 45 গ্রাম, কার্বনের ভর কত? 12, তাই না? এখন আমি যদি এভাবে করি, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 18 গ্রাম গ্লুকোজে 45, উল্টা করছি উল্টা করছি, উল্টা ভাগ দিছি, 45 না 72 ডিভাইড বাই, বলো। কার্বনের কার্বন পরমাণুর ভর হচ্ছে গ্লুকোজের মোট ভর হচ্ছে 180। হুম, এখানে 6টি কার্বন আছে, এটার ভর হচ্ছে 72। এভাবে চিন্তা করো, দেখো 180 গ্রাম গ্লুকোজে কার্বন থাকে 72 গ্রাম, 1 গ্রাম গ্লুকোজে থাকে 72 ডিভাইড বাই 180 গ্রাম, তাইলে 18 গ্রাম গ্লুকোজে থাকে হচ্ছে 72 ডিভাইড বাই 180 ইন্টু 18, আবার হচ্ছে 7.2 গ্রাম। হ্যাঁ, এটাই বলতেছিলাম, আমি উল্টা ক্যালকুলেট করছি। তো আমার টোটাল আছে এতটুকু কার্বন। এখন আমি জানি কার্বনের কথা যদি চিন্তা করি, কার্বনের 12 গ্রামে 1 মোল হয়। 12 গ্রামে থাকে হচ্ছে আমার 6.023 ইন্টু 10⁻23 টা মোল। তাইলে আমার 7.2 গ্রামে কতটুকু থাকবে? 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 12 ইন্টু 7.2, তাইলে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 12 ইন্টু 7.2 আসবে হচ্ছে 3.6। এটা তো মিলছে আমাদের ক্যালকুলেশন, আমাদের 6 গেল। হুম, এভাবে মিলাই মিলাই করতে হবে, বুঝছো? কারণ একবার মাথায় ঢুকে গেলে এই জিনিসগুলো আর বের হবে না। দেন দেখো বলছে 7 নম্বরে, কার্বন পেন্সিল দ্বারা নাম স্বাক্ষর করতে এত মিলিগ্রাম কার্বন খরচ হয়। একবার স্বাক্ষর করতে এত মিলিগ্রাম কার্বন খরচ হইলে 10টা স্বাক্ষরে কার্বনের কতটুকু পরিমাণ খরচ হবে? পরিমাণ চাইছে, পরমাণু, আচ্ছা কতটি পরমাণু চাইছে, মানে সংখ্যা চাইছে, সংখ্যা চাইছে, গ্রামের সাথে সংখ্যার তুলনা। তাইলে আমি প্রথমে বের করি আমার কতটুকু খরচ হইলো। একটা স্বাক্ষরে খরচ হয় হচ্ছে 0.01, 0.01, তাহলে 10টা স্বাক্ষরে লাগে ইন্টু 10, মানে হচ্ছে 0.1 মিলিগ্রাম। মিলিগ্রাম বলছি, মিলিগ্রামকে গ্রামে নিতে হলে কি করতে হবে? 0.1 ইন্টু 10⁻³ গ্রামে নিলাম, তাইলে আমার টোটাল কার্বন খরচ হয়েছে এত গ্রাম। এখন আমি জানি 12 গ্রাম কার্বনে থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, 1 গ্রাম কার্বনে থাকে অ্যাভোগাড্রো ডিভাইড বাই 12, তাইলে এই 0.1 ইন্টু 10⁻³ তে থাকে হচ্ছে অ্যাভোগাড্রো ডিভাইড বাই 12 ইন্টু 0.1 ইন্টু 10⁻³ করে দেখো আসে কিনা। 0.1 ইন্টু 10⁻³ এটা আসে। ইন্টু 10⁻³ ভাগ ইন্টু 6.023 10⁻23, তাই না ভাই? হুম, এই যে লিখছি দেখো, লেখা আছে, আসবে হচ্ছে 5.019 ইন্টু 10⁻18, ইন্টু 10⁻18। আসে না?
তো এটাও সহজ ছিল। পরেরটা দেখি। 8 নাম্বারটা বলছে আহ এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে, আমার দরকার নাই আপাতত এটার, এত ডিএম কিউব গ্যাসের আয়তন কত? এত, এবার না, এখানে দরকার আছে। দেখো আমাকে বলছে এত ডিএম কিউব, এত ডিএম কিউব মানে কি লিটার, এটাই লিটার। SO2 এর কতটুকু অণু আছে? আমি যদি এখানে যদি এসটিপি এটিপি বলে দিত আমি ডিরেক্টলি লিখতাম 22.4 লিটারে আছে অ্যাভোগাড্রো, একে আছে এতগুলো, এভাবে লিখে দিতাম। কিন্তু জি। এটা তো এসটিপি না, এসব তো এসএটিপিও না, তাহলে আমাকে কি করতে হবে? গ্যাসের আয়তনটা আগে বের করে নিতে হবে। এটা যদি হয় আমার T1, এটা যদি হয় আমার T1, আমার আয়তনটা যদি হয় হচ্ছে, এইটার আয়তন কি এই পরিমাণে V1, তাহলে আমি কি লিখতে পারি? P1 V1 divided by T1 is equals to P2 V2 divided by T1 T2। এইগুলা আমার জানা, কারণটা কি? আমি জানি V2 is equals to 22.4, চাপ হচ্ছে কতটুকু? এখানে যেহেতু মিলিমিটার এইচজিটা আছে আমি লিখবো 760 মিলিমিটার এইচজি। টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে এইটা ইয়া করলে কি আসবে? 0 ডিগ্রি মানে এখানে মিলিমিটার আমরা গ্রামে প্রকাশ করলাম না কেন? এটা চাপ, চাপ প্রেসার। ও এখানে আচ্ছা প্রেসার যে ইউনিটে ছিল ওই ইউনিটে বসাইছি, আয়তন যে ইউনিটে ছিল লিটারে ওই ইউনিটে বসাইছি, টেম্পারেচার দুইটাই কি ক্যালভিনে হবে। তো এখানে 27 ডিগ্রি প্লাস হয়ে ক্যালভিন কনভার্ট হবে, এখানে 0 ডিগ্রি প্লাস হয়ে ক্যালভিনে কনভার্ট হবে। দেন তুমি কি পাবা? তোমার যে আননোনটা আছে V1, এটা পাবা। তো V1 এর ভ্যালু যেটা আসবে, V1 এর ভ্যালু যেটা আসবে অতটুকুতে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, একটাতে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক ডিভাইডেড বাই ওই V1 এর ভ্যালুটা। তো 1 লিটারে পেয়ে যাবা, এটাই হবে অ্যান্সার। বুঝতে পারছো কিভাবে সলভ হবে? তো এটা করবা, আর চাইলে এখনই করো। দেখো V1 এর ভ্যালু কত আসে, বলো V1 এর ভ্যালু কত আসে? 760 ইন্টু 22.4 ডিভাইড বাই is equals to 6 into 740 divided by, কত আসে V1? এটা আসার কথা, 1 লিটারে থাকবে 023। বুঝতে পারছো কত আসে V1? দেখো কি এই যে আমার আসছে 3.38 ইন্টু 10⁻22। আমার মিলে গেছে। দেখো তোমার মিলে কিনা। V1 আসবে এত, এত লিটার। প্রথমে V1টা ক্যালকুলেট করো, দেন V1 যেটা পাবা অত লিটারে থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, 1 লিটারে থাকে হচ্ছে এতটুকু। ক্যালকুলেট করে দেখো। 25 পয়েন্ট বলছেন? 25.28 আসে V1। হ্যাঁ হ্যাঁ আমারটাই আসছে। তাইলে দেখো এখন চিন্তা করো, আমার তাহলে যেহেতু প্রেসার আর টেম্পারেচার চেঞ্জ হয়েছে আমার V1টাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি লিখবো 25.28 লিটারে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, মানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। তাহলে 1 লিটারে থাকে এত ডিভাইড বাই 25 দশমিক এত, আসবে হচ্ছে 2.38 ইন্টু 10⁻22। 1.23 into 10 to the power 23 divided আসছে আমার হচ্ছে 2.38 into 10 to the power হ্যাঁ 22। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো এটাই অ্যান্সার, সাইডে লেখা আছে। বুঝছো তো কিভাবে হয়েছে? আর কেন চেঞ্জ করতে হইলো? কারণ এই যে এসটিপি এসএটিপি থেকে ডাইভার্ট হয়ে গেছে, এখন তোমাকে ওই চ্যাপ্টার 1 এর ফর্মুলা ব্যাক করা লাগছে। পরেরটা দেখো, এটুকু মুছে দিই, ক্লিয়ার করে দিই। দেখো পরেরটাতে বলছে
9 নাম্বার, 90 গ্রাম পানিতে কত মোল পানি আছে? দেখো গ্রামের সাথে কত মোল, আমরা জানি 18 গ্রাম পানিতে 1 মোল, 1 গ্রামে হচ্ছে 1/18 মোল, 90 গ্রামে 1/18 ইন্টু 90 মোল, পেয়ে গেলাম, মোল পেয়ে গেছি। বলছে 90 গ্রামে কতটি পানির অণু আছে, তাহলে দেখো আমরা জানি 18 গ্রামে অণু থাকে 6.023 ইন্টু 10⁻23টা, 1 গ্রামে থাকে 023 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 18টা, 90 গ্রামে থাকে এত ইন্টু 90টা। অথবা আমরা এটা আরেকভাবে করতে পারতাম, আমরা যেহেতু মূল সংখ্যা পেয়ে গেছি, মূল সংখ্যার সাথে ডিরেক্টলি অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলেই তো এটা চলে আসে, তাই না? জি ভাই। 1 মোলে থাকে এতগুলা, এত মোলে থাকে এতগুলা, ডিরেক্টলি চলে আসে। তো তুমি যেভাবে, যে কোনো একভাবে করতে পারো, তুমি যেভাবে চিন্তা করবে ওভাবে অঙ্কটা হবে। পরেরটাতে কি বলছে? কোনো ব্যক্তি প্রতি সেকেন্ডে এত টাকা করে গুনলে অ্যাভোগাড্রো সংখ্যার টাকা গুনতে কত সময় লাগবে? প্রতি সেকেন্ডে 1000 টাকা গুণে অ্যাভোগাড্রো সংখ্যার টাকা, তাহলে দেখো 1000 টাকা গুনতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা মানে 1 টাকা গুনতে কত লাগবে? 1 টাকা গুনতে লাগবে 1/1000 সেকেন্ড, অ্যাভোগাড্রো সংখ্যক গুনতে লাগবে ইন্টু 6.023 ইন্টু 10⁻23, মানে এখানে পাওয়ারটা কমে যাবে। দেখো এটা মিলে কিনা ক্যালকুলেশন দেখো তোমার। 1000 টাকা গুনতে লাগে হচ্ছে 1 সেকেন্ড, 1 টাকা গুনতে 1/1000, অ্যাভোগাড্রো সংখ্যক গুনতে 1/1000 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। আমার মিলছে ক্যালকুলেশন? 0.023 ইন্টু 10⁻23। মিলছে? জি ভাই। ওকে, 6.023 ইন্টু 10⁻20। হ্যাঁ, এত সেকেন্ড। দেন বলছে দেখো 0.09 গ্রাম পানির মধ্যে কতটি হাইড্রোজেন আছে আর কতটা অক্সিজেন আছে, এটা বের করতে বলছে। তো 0.09, হ্যাঁ, আবারও ওই আগেরটার মতো অঙ্ক, পরমাণুর সংখ্যা আগে একবার বের করছি কতগুলা থাকে, কার্বনের সংখ্যা যেভাবে বের করলাম ওভাবে। ওভাবে আর কি, হ্যাঁ। কিভাবে করবা, মিলাও। ভাই প্রথমে হচ্ছে অক্সিজেনের ভর হচ্ছে 2। পানির মধ্যে H2O, জি, হাইড্রোজেন, H2O। অক্সিজেন। জি, এখানে ভর হবে হচ্ছে অক্সিজেনের 2। তাহলে দেখো প্রথমে চিন্তা করো, আমরা জানি, 0.2 থেকে বলো। 0.2 থেকে এত অ্যাভোগাড্রো, না, ডিরেক্টলি পাবা না। ভর বের করে নিব। পুরোটার ভর ভর বের 18। করে নিব। হুম, হ্যাঁ 18। চিন্তা করো, এভাবে চিন্তা করো, দেখো তাহলে আমি 18 জানি, গ্রামে থাকে এত অ্যাভোগাড্রো, একে কত, দুয়ে কত? ডিরেক্টলিও বের হইতে পারে, দেখি। 18 গ্রামে থাকে হচ্ছে 6.023, 6.023 ইন্টু 10⁻23, 23, 18 ইন্টু 0.09। আচ্ছা, আমাকে ডিরেক্টলি বের হবে, কিন্তু আমাকে বলো 18 গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক কোনটা থাকে, হাইড্রোজেন থাকে নাকি অক্সিজেন থাকে? 18 গ্রামে হুম, মানে তুমি যে লিখবা 18 গ্রামে থাকে অ্যাভোগাড্রো মানে 6.023 ইন্টু 10⁻23, এতগুলা কি থাকে, হাইড্রোজেন নাকি অক্সিজেন? অক্সিজেন। অক্সিজেনটা কিন্তু আবার O2 না, পরিমাণ O2 না কিন্তু, অক্সিজেন পরমাণু, এটা তো অক্সিজেন জাস্ট। চিন্তা করো, দেখো হাইড্রোজেনের সংকেত কি, হাইড্রোজেনের সংকেতে দুইটা নাকি? হাইড্রোজেন থাকে 2টা আর অক্সিজেন থাকে 1টা। তাহলে হাইড্রোজেনে যতগুলা মোল সংখ্যা, অক্সিজেনেরও মোল সংখ্যা কিন্তু ততই। হাইড্রোজেনের মোল সংখ্যা 1, অক্সিজেনও এখানে 1 মোলই আছে। কিন্তু 1 মোল, কি বলি, 1 মোল পানিতে কিন্তু 1 মোলই অক্সিজেন থাকে। তো পানির মোল সংখ্যা আর অক্সিজেনের মোল সংখ্যা এখানে সেম, কিন্তু হাইড্রোজেনেরটা হচ্ছে ওর ডাবল। হাইড্রোজেনের মোল সংখ্যা পানির মোল সংখ্যার কিন্তু ডাবল। বুঝতে পারছো? তো দেখো আমরা এখানে যেটা করতেছি, আমরা এখানে অ্যাকচুয়ালি এটা করতেছি যে
18 গ্রাম পানিতে পানির অণু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টা। এতগুলা পানির অণু আছে। আবার আমি লিখতে পারি 6.023 ইন্টু 10⁻23 টা অক্সিজেন অণুও সেম, যেহেতু দুইটাই এক মোল। এইটাও দুটো এইটাও এক মোল, এইটাও এক মোল, এটাও এক মোল। কিন্তু ইজুগলস টু আমাকে লিখতে হবে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 টা হাইড্রোজেন। হাইড্রোজেন থাকে 2 মোল। তাহলে আমি যদি অক্সিজেনের হিসাব করতে চাই তখন আমাকে 18 গ্রামের সাথে এইটার হিসাব করতে হবে, and তোমার অ্যান্সার আসবে এইটা। বাট যখন তুমি হাইড্রোজেনের হিসাব করতে যাবা তখন তোমাকে এইটা নিয়ে আসতে হবে, একটা 2 দিয়ে গুণ হবে, দেখে এইটা এটার ডাবল হয়ে যাবে। তুমি ক্যালকুলেশন মিলাবা, আমি করছি, করে দেখছি, এটাই হয়। বুঝতে পারছো কি বলতেছি? মোল সংখ্যা সেম হওয়ার কারণে তুমি ডিরেক্ট ক্যালকুলেশন করে যেটা পাবো ওইটা হবে অক্সিজেনের পরমাণু সংখ্যা, হাইড্রোজেনেরটা হবে ওর দ্বিগুণ, কারণ একটা পানির মধ্যে হাইড্রোজেন থাকে দুইটা, অক্সিজেন থাকে একটা। তো এখানে কেয়ারফুল থাকতে হবে। ওকে, পরেরটাতে মুভ ওকে। করি। পরেরটাতে মুভ করি। ওকে, দেন দেখো বলছে এসটিপি তে এত লিটার ওজন গ্যাসে কয়টি, এটা সহজ কোশ্চেন। ওজন গ্যাস আমার এসটিপি বলে দিছে, আমি আর ওজন টোজন কিছু দেখবো না। আমার কাছে গ্যাসে অণু কয়টা, তাহলে আমি জানি 22.4 লিটারে অ্যাভোগাড্রো সংখ্যক, একে এতগুলা, 44.8 এতগুলা। শেষ, ইজি। ডিরেক্টলি চলে আসবে, যেটা এসটিপি বলে দিছে। পরেরটা 200 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে এতটি অণু অপসারিত করলে কতটি বাকি থাকে, আচ্ছা, এতটা অণু বাদ দিলে কতটা বাকি থাকে এটা বলছে। তাহলে আমাকে প্রথমে তো জানতে হবে 200 মিলিগ্রামে কতগুলো অণু আছে, নাইলে তো আমি বাদ দিতে পারবো না, তাই না? তাহলে কার্বন ডাই অক্সাইড মানে কত? 16 × 2 = 32 যোগ 12 মানে 44। 44 গ্রামে গ্রামে থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, এখানে কিন্তু মিলিগ্রামে আছে। তাহলে এটাকে আমাকে গ্রামে নিতে হবে, 200 ইন্টু 10⁻³ গ্রাম। তাইলে আমি পাবো 0.2 গ্রাম। তাহলে আমি জানি 44 গ্রামে থাকে 6.023 ইন্টু 10⁻23 টা। তাইলে 44 দিয়ে ভাগ ইন্টু 0.2 দিয়ে গুণ। তাহলে আমার অনুসংখ্যা হচ্ছে টোটাল, আমার এত গ্রামে অনুসংখ্যা আসবে 2.737 ইন্টু 10⁻21। এখান থেকে বলছে এতগুলা বাদ দিতে, তাহলে আমি -10⁻21 যদি বাদ দিই আমার থাকে 1.7 এত। মিলাই দেখতে পারো, হিসাব মিলাই দেখো। 44 গ্রামে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, এত গ্রামে কত থাকে এটা বের করো, দেন ওইটা থেকে 10⁻21 বাদ দাও, দিয়ে দেখো এইটা আসবে। 44 গ্রামে থাকে এত, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক। কত? 6.023 10⁻23 ডিভাইডেড 44 গ্রাম না? হুম, মানে -200 -10⁻20। আমার এইটা আসলো কেন বুঝলাম না তো। কত আসে? আমার 2.7 ইন্টু ও তো আসছে, ওইটা থেকে তো এতটুকু বাদ দিতে হবে, এটা বাদ দাও। এতগুলো অণু অপসারিত করলে কতগুলো অবশিষ্ট থাকে। বুঝছে? না তো ভাই। আবার মিলাও দেখো, আমি বলি আমার সাথে সাথে মিলাও। 44 গ্রামে থাকে এত অ্যাভোগাড্রো। দেখো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে থাকে 6.023 ইন্টু 10⁻23 টা।
1 গ্রামে থাকে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 44, তাইলে 0.2 গ্রামে থাকে এত ইন্টু 0.2, তুমি পাবা হচ্ছে 2.73 ইন্টু 10⁻21, এত পাবা। 0.2। হ্যাঁ, এবার হয়েছে। হ্যাঁ, এত পাইছো, মানে এত থেকে এত বাদ দিতে হবে, তাহলে -10⁻21, তুমি পাবা 1.73 ইন্টু 10⁻21। 1.73 ইন্টু 10⁻21। বুঝছে? জি ভাই, মিলছে। ওকে, দেন হচ্ছে বলছে দেখো পরেরটা, একটি যুবক তার বধূকে এত ক্যারেট হীরক নামক এমন একটি এঙ্গেজমেন্ট আংটি দিল। এত ক্যারেট হীরক আছে এমন একটি এঙ্গেজমেন্ট আংটি দিল, যুবকটি তার ভাবি বধূকে কতগুলা কার্বন অণু দিছিল। হীরক, এখন হীরক কই থেকে নিয়ে আসবে দেখো, এখানে বলছে 1 ক্যারেটে এত মিলিগ্রাম থাকে, তাহলে হাফ ক্যারেটে কতগুলো মিলিগ্রাম থাকবে? 1 100। ক্যারেটে এত, হাফ ক্যারেটে হচ্ছে 100 মিলিগ্রাম, মানে 0.1 গ্রাম। এটা 0.1 গ্রাম। হ্যাঁ, কারণ আমাদের হীরক, হীরক হচ্ছে কার্বনের একটা রূপ, তো কার্বন নিয়ে আসতে হবে এখানে। হীরক যেহেতু বলছে, হীরকটা হচ্ছে কার্বনের রূপ, কার্বন, তো এটা 12 দিয়ে করতে হবে। তাহলে আমার 12তে থাকে হচ্ছে, দেখি না, আমি আমি আগে মিলাই, 6.023 ডিভাইডেড বাই, হীরক হচ্ছে হীরক, গ্রাফাইট, এগুলো কার্বনের রূপ, তো এগুলোতে কার্বন দিয়ে ক্যালকুলেশন করতে হবে। কার্বনের হচ্ছে 12 ইন্টু 0.1। হুম, ঠিক আছে। তো যেহেতু এটা কার্বন, আমাকে বলছে কতগুলা পরমাণু দিছিল, কার্বন পরমাণু দিছিল, তাহলে আমরা জানি 12 গ্রাম কার্বনে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, 1 গ্রাম কার্বনে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক ডিভাইড বাই 12, তাইলে 0.1 গ্রামে থাকবে কত, এত ইন্টু 0.1 আসবে হচ্ছে এইটা। আমি ক্যালকুলেট করছি, মিলছে। তো এটা করে দেখবা, অ্যান্সার মিলাবা, জাস্ট অ্যান্সার মিলাবা। দেন হচ্ছে পরেরটা দেখো, এত বিশুদ্ধ আয়রনে, এত গ্রাম বিশুদ্ধ আয়রনে যত সংখ্যক পরমাণু বিদ্যমান তার সংখ্যক পরমাণু কত গ্রাম কার্বনে আছে। বিশুদ্ধ আয়রনে যতটা পরমাণু আছে তত সংখ্যক পরমাণু কত গ্রাম, আচ্ছা বলছে বিশুদ্ধ আয়রন, এত গ্রাম বিশুদ্ধ আয়রনে যতগুলা পরমাণু আছে, আমরা জানি আয়রনের হচ্ছে 56 গ্রামে থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, 1 গ্রামে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক ডিভাইড বাই 56, তাইলে 560 গ্রামে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক ডিভাইড বাই 56 ইন্টু 560, মানে হবে 6.023 ইন্টু 10⁻24 হয়ে যাবে, কারণ 10 দিয়ে গুণ হচ্ছে এতগুলা। এখন বলছে এটা কিসের সংখ্যা পাইলা তুমি, এটা পাইলা লোহার সংখ্যা। এখন বলছে এতগুলা যদি কার্বন হইতো তার ভর কত হইতো, তাহলে আমরা জানি 6.023 ইন্টু 10⁻23, এতগুলা কার্বনের ভর হচ্ছে 12 গ্রাম, একটার হচ্ছে 12 ডিভাইড বাই এত, তাইলে 6.023 ইন্টু 10⁻24 টার ভর কত, 12 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 6.023 ইন্টু 10⁻24, এটা কাটা, এখানে পাবা তুমি 120 গ্রাম, এটা এখানে পাইছে। বুঝছো? জি ভাই। একটা থেকে আরেকটাতে চলে গেছে ক্যালকুলেশন। দেখি পরেরটা, দেখি বলছে পরেরটাতে বলছে এসটিপিতে, এসটিপিতে এত মিলিলিটার, মিলিলিটার নিছে, মিলিলিটার নিছে মিলিলিটার, আমি এটাকে লিটারে লিখলে হবে হচ্ছে 0.336 লিটার। গ্যাসের ভর হচ্ছে এত, হইলো। গ্যাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, পারমাণবিক সংখ্যা মানে গ্যাসটা কি অক্সিজেন, পারমাণবিক সংখ্যা দিছে, বলছে একটি অণুতে কতটা পরমাণু আছে। দেখো ঠিক আছে, কিন্তু এখানে পারমাণবিক ভর দিছে কিন্তু অণুরটা চাইছে, কিন্তু তুমি কিন্তু পারমাণবিক অণুরটা কিন্তু O2, মানে অণুরটা হবে হয়ে যাবে 32, কনফিউজ করতেছে কিন্তু এখানে, তুমি 16 ইউজ করতে পারবে না, এটা পরমাণুর ক্ষেত্রে, এটা অণুর ক্ষেত্রে তোমাকে 32 ইউজ করতে হবে। তাহলে আমরা জানি 32 গ্রামের আয়তন হচ্ছে 22.4 এসটিপিতে। আর বলতে পারো, আচ্ছা দাঁড়াও, বলছে কতগুলা অণু আছে এসটিপিতে এত, আচ্ছা একটা দিয়ে করলেই তো হয়, আমার যে কোনো একটা দিয়ে করলেই তো হয়, আমার একবার চিন্তা করি।
যেহেতু অক্সিজেন আমি পেয়ে গেছি, আমি যদি বলি 22.4 লিটার এর পরমাণু আছে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, একে থাকে এত ডিভাইড বাই এত, 0.336 এ থাকে অ্যাভোগাড্রো সংখ্যক ডিভাইড বাই 22.4 ইন্টু বাই ডিভাইড বাই 0.334 কত আসে? 6.023 into 10 to the power 23 into 0.334 36 divided by 22.4 আসে হচ্ছে। আচ্ছা, বলছে কয়টি পরমাণু আছে একটি অণুতে। আচ্ছা দেখো, প্রশ্ন আলাদা কিন্তু। বলছে একটা অণুতে কয়টা পরমাণু আছে, টোটাল কয়টা পরমাণু না, একটা অণুতে কয়টা পরমাণু আছে। প্রশ্নটা অনেকটা এটার মতো, একটা অণুতে কয়টা পরমাণু আছে। সো এই যে আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে, পুরা সেম প্রশ্ন। তুমি বের করবা এত গ্রাম আছে, দেন ওটাকে একটা অণুর আণবিক ভর মানে এই যে 16 দিয়ে ভাগ দিবা, ভাগ দিয়ে তোমার আসবে 3টা। মানে এখানে অ্যাভোগাড্রো সংখ্যার কোনো কাজই নাই। এখানে তোমাকে লিখতে হবে এত এর ভর হচ্ছে, অক্সিজেন যেহেতু 32, দেন এখানে 0.3 এর ভর একটা পাবা, ওইটাকে আবার 16 দিয়ে ভাগ দিবা, এভাবে করতে হবে। তো এটা ট্রাই করবা তুমি, 16 নাম্বারটা ট্রাই করবা। ক্লোরোফিলে এটাও ট্রাই করবা। আচ্ছা, এবার আসি ইলেকট্রনেরটা দেখি। ইলেকট্রনেরটা কতটা ইলেকট্রন আছে, ঠিক এত গ্রামে কতটা ইলেকট্রন আছে এটা বের করতে বলছে। আচ্ছা, ইলেকট্রনেরটা আমি দেখবো। ইলেকট্রনটা আমার দেখতে হবে একটু। তো এখানকার 2 নাম্বার, 18 নাম্বার, এটা আমি করে দিব, আর বাকিগুলো তুমি ট্রাই করবা। তো আসো পরের গুলাতে যাই, কি চাইছে দেখি। রাসায়নিক সমীকরণ, এগুলো তুমি ট্রাই করবা, অ্যান্সার মিলাবা প্রত্যেকটা। আমি 2 আর 18 করে দিব। দেন হচ্ছে বলছে দেখো, রাসায়নিক সমীকরণ আমরা এগুলোর ব্যাপারে জানি, সংজ্ঞা দিছে। রাসায়নিক বিক্রিয়াকে বিক্রিয়ক এবং উৎপাদের প্রতীক, সংকেত এবং বীজগণিতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করার পদ্ধতি হলো রাসায়নিক সমীকরণ। মানে তুমি একটা বিক্রিয়াকে বিক্রিয়ক উৎপাদ ওগুলোর যে প্রতীক আছে, মানে ধরো পানির প্রতীক হচ্ছে H2O, কার্বন ডাইঅক্সাইডের প্রতীক হচ্ছে CO2, এরকম এই প্রতীকগুলা সংকেত প্রতীক এবং বীজগণিতিক চিহ্ন বলতে এই যে যোগ বিয়োগ ইকুয়াল, এগুলা দিয়ে যখন তুমি প্রকাশ করতেছো, এগুলো আবার সমতা করতেছো, কোনোটা 2 লাগতেছে কোনোটা 1 লাগতেছে, এগুলো যখন করতেছো করে পুরা বিক্রিয়াটা কার সাথে কি অ্যাড হয়ে কি তৈরি হয়েছে এই জিনিসটা দেখাচ্ছ, এই পদ্ধতিটাকে বলতেছে হচ্ছে রাসায়নিক সমীকরণ। যেমন এখানে দেখাইছে। দেন কিছু নিয়ম দিছে, সমীকরণ লেখার কিছু নিয়ম আছে। যেমন দেখো বলছে, রাসায়নিক বিক্রিয়া যে সকল পদার্থ দিয়ে শুরু হয় ওগুলাকে বলে বিক্রিয়ক, যাদের দিয়ে শুরু হবে। যে সকল পদার্থ তৈরি হবে ওগুলাকে বলবো উৎপাদ। রাসায়নিক সমীকরণের বিক্রিয়ক গুলা বাম পাশে থাকে, উৎপাদ গুলা ডান পাশে থাকে, মাঝখানে সমান চিহ্ন অথবা অ্যারো দিতে হয়। দেন বলছে, সমীকরণ পূর্ণ লিখতে হইলে উভয় দিকের পদার্থের সংকেত লেখা হয়। সমীকরণ পূর্ণ লিখতে হইলে উভয় সংকেত লিখতে হয়, হবে উৎপাদ অধিক হইলে। আচ্ছা, এটা কি বলছে? বলছে আহ বিক্রিয়ক ও উৎপাদ এক বা একাধিক হইলে প্লাস চিহ্ন ব্যবহারের প্রয়োজন হয়। মানে বলতেছে তোমার দুই সাইডে যদি হচ্ছে এক বা একাধিক জিনিস থাকে তখন প্লাস চিহ্ন দিয়ে এটার সাথে এটার সাথে এটা এভাবে দেখাই। দেন বলছে রাসায়নিক সংকেত এবং যোজনী সঠিকভাবে জানা থাকলে বিক্রিয়ার সমীকরণ লেখা সহজ হয়। সংকেত এবং যোজনী জানা থাকলে সমীকরণ লিখতে সহজ হয়। তুমি যদি জানো হাইড্রোজেনের হাত কয়টা, অক্সিজেনের হাত কয়টা, তাহলে তোমার এই সংকেতগুলো লিখতেও কঠিন হবে না, পুরো বিক্রিয়া লিখতেও তোমার কঠিন হবে না। উভয় দিকের পরমাণুর সংখ্যা সমান হইতে হবে, এটা হচ্ছে সমানতা। তোমার এইটা থেকে এটা তৈরি হয়েছে, তো বাম দিকে যতগুলা কার্বন থাকবে ডান দিকেও ততগুলা কার্বন থাকতে হবে, এটা বলতেছে। উভয় দিকের পরমাণুর সংখ্যা, বাম দিকে যদি একটা কার্বন থাকে ডান দিকে একটা কার্বন থাকবে, বাম দিকে 2টা অক্সিজেন থাকলে ডান দিকেও 2টা অক্সিজেন থাকবে, এই জিনিসটা মিলতে হবে। কারণ বাম দিকে ছিল 4টা অক্সিজেন, দেখো 4টা অক্সিজেন, 2 দুগুণে 4, এইদিকেও দেখো 4টা অক্সিজেন আছে। এটাকে বলতেছে সমানতা, মানে দুই সাইড সমান করা।
তো উভয় দিকের এটা হবে, উভয় দিকের মোট ভর সমান হবে। উভয় দিকের যদি পরমাণু সমান হয়, মোট ভর তো এমনি সমান হবে। দেন সমতা বিধানের জন্য পূর্ণ সংখ্যা দ্বারা, সমতা বিধানের জন্য পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। মানে বলেছে পূর্ণ সংখ্যা, তুমি কখনো হাফ দিয়ে গুণ করতে পারবে না, 1/3 দিয়ে গুণ করতে পারবে না, তোমাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে সমতা করার সময়। দেন বলছে বিক্রিয়ক উৎপাদের ভৌত অবস্থা যোগের মাধ্যমে লেখা হয়। বলছে এদের বিভিন্ন ভৌত অবস্থা থাকতে পারে, এটা বন্ধনীর মধ্যে লিখতে হয়। কোনোটা গ্যাস হইতে পারে, যেমন দেখো সলিড হইলে এস লিখতে হয়, লিকুইড হইলে এল লিখতে হয়, গ্যাসীয় হইলে এটা লিখতে হয়, অ্যাকুয়াস দ্রবণ যদি হয় তাহলে একেও লিখতে হয়, এগুলো বলছে। জেনারেল বিক্রিয়া লেখার নিয়মগুলো এখানে বলছে। দেন এখানে হচ্ছে আবার সেই অঙ্কগুলাই আলটিমেটলি শুরু হয়েছে যেগুলো আমরা করছি। তো তোমার কাজ থাকবে এগুলা একটু দেখা। একই অঙ্ক, একই ধরনের অঙ্ক, আমি দেখাই তো একবার। দেখো বলছে এই যে এটা দেখলাম KClO3 বিক্রিয়া আমরা দেখছি, করলাম না, ওই 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 টাইপের জিনিসই। তারপরে দেখো এই জায়গায় টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে, বলছে এত গ্রামে কত আয়তন অক্সিজেন আছে। তো এগুলা দেখলে বুঝবা। এই দেখো টেম্পারেচার চেঞ্জ করে ভলিউম বের করছে, দেন এভাবে বের করছে। এটা নিজের মতো করে করার ট্রাই করবা। মানে বইয়ে যেভাবে করতেছে এইভাবেই করতে হবে এরকম না। তুমি তোমার মতো করে চিন্তা করবা, তোমার মতো করে চিন্তা করে ক্যালকুলেশন করবা, দেন দেখবা ফাইনাল যে অ্যান্সারটা আসে এটা মিলছে কিনা। বুঝছো? এগুলো অঙ্ক ধরা বাঁধা নিয়ম না, তুমি যেভাবে চিন্তা করবে ওভাবে হবে। তো তুমি তোমার মতো করে চিন্তা করবে। যেমন দেখো এখানে বলছে টেম্পারেচার এত 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 চাপে এত গ্রাম KNO3 কে উৎপন্ন করলে কত। দেখো আমি প্রথমে বিক্রিয়া লিখছি, বিক্রিয়া থেকে এটা পাইছি। বলছে এত গ্রাম থেকে কত আয়তন পাওয়া যায়। এখানে কি করছে আমি বলি। এখানে যেটা করছে প্রথমে 22.4, মানে এই পুরা ক্যালকুলেশনটা করছে STP তে। এটা হচ্ছে STP তে এত লিটার পাইছে, কিন্তু এই টেম্পারেচারে এই লিটারটা এত থাকবে না। STP তে এত ছিল, তুমি যখন এই টেম্পারেচার যাবে এটা চেঞ্জ হবে। তাহলে এখন এই টেম্পারেচার, এই লিটার ভলিউমটাকে STP তে মানে এই টেম্পারেচারে কত হবে ওইটা বের করছে, কনভার্ট করছে। এটাকে কনভার্ট করে 10 লিটার বানাইছে। আমি যেটা করব, আমি হইলে আমরা যেটা করছিলাম একটু আগে, ওইটা হচ্ছে আমরা 22.4 লিটারকেই প্রথমে এটার মতো বানাইছিলাম, যে এই টেম্পারেচার চাপে 22 দশমিকটা আসলে কত হবে। দেন আমরা এই ক্যালকুলেশনটা ডিরেক্টলি করছিলাম। তুমি ডিরেক্টলি 22.4-এ হাত দাও, অথবা হচ্ছে তুমি STP তে বের করে দেন ওটাকে কনভার্ট করো, তোমার ব্যাপার, পুরোপুরি তোমার ব্যাপার। ক্যালকুলেশন সেম, তোমার আলটিমেটলি অ্যান্সার সেমই আসবে। বুঝছো? আমরা একটু আগে যেটা করছিলাম 22.4-কে কনভার্ট করে প্রথমে ওই যে 25 দশমিক কত পাইছিলাম, যে এখানে কোনটাতে যেন, এই যে এটাতে 25 দশমিক সামথিং পাইছিলাম, দেন ওটা থেকে আসছিল, মনে পড়ে? তো ওই অঙ্কটাই আর কি, ওই অঙ্কটাই আর কি অন্যভাবে করছে। তো এখানকার এই অঙ্কগুলো আলটিমেটলি, এই অঙ্কগুলো আমরা আসলে করছি, একটু আগে করছি। তো ওগুলার মতোই অঙ্ক। তো তুমি হচ্ছে এই অঙ্কগুলো একটু দেখবা, এগুলা দেখার দরকার নেই আপাতত, তুমি এই উদাহরণগুলো পর্যন্ত দেখবা। দেন আমরা হচ্ছে আবার সামনে আগাবো। সামনে আরো সবগুলো এই টাইপেরই অঙ্ক। তো এগুলা মোটামুটি বুঝলে, এগুলো যদি দেখো তাহলে হচ্ছে আমরা পরের গুলাতে আরো ইজিলি আগাইতে পারবো, পরের গুলো আরো সহজ লাগবে তখন। কারণ পুরাটাই এভাবে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যাবে, পুরা চ্যাপ্টার জাস্ট এই টাইপের অঙ্ক করবা, এত গ্রাম থেকে এত গ্রাম, এত গ্রাম থেকে এত গ্রাম। ওকে, ওকে, তাহলে এতটুকু আজকে, কালকে পড়বা।